আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার ঘরে আমার ক্লাস কার্যক্রমে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বাগতম। আমি মোহাম্মদ রুবেল হক, সহকারী শিক্ষক, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ, দিনাজপুর। আজকে আমরা পদার্থবিজ্ঞানের নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের স্থির তড়িৎ নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ একটা চিত্র, ধনাত্মক এবং ঋণাত্মক আধানযুক্ত। এখান থেকে কতগুলো রেখা একে অপরকে দিকে আকর্ষণ হচ্ছে, এটা আমরা পরে জানবো। এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, দেখো, একটু ধারণা করো তো এটা কিসের চিত্র? ধারণা করতে পেরেছ? চিন্তা করো। মনে হয় ধারণা করতে পেরেছ। আসলে এটা একটা পরমাণু অ্যানিমেশন চিত্র। আমরা জানি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতর কি কি থাকে? প্রোটন এবং নিউট্রন। তাহলে এখানে আছে প্রোটন এবং নিউট্রন, এবং ইলেকট্রন গুলো বাইরে বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান। তাহলে এই যে বিভিন্ন কক্ষপথে ঘুরছে ইলেকট্রন গুলো, আর কেন্দ্রে আছে নিউক্লিয়াস। ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত এবং এর আধান হচ্ছে 1.6 into 10 to the power minus 19 কুলম্ব, অর্থাৎ 1.6 এটা কিন্তু মাইনাস, ঋণাত্মক আধানযুক্ত। আর কেন্দ্রে আছে নিউট্রন, প্রোটন। নিউট্রন আধান নিরপেক্ষ, কিন্তু প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, এবং এটি হচ্ছে প্লাস 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। তোমরা জানো তো একটা পরমাণুতে ইলেকট্রন প্রোটন সবসময় সমান থাকে, আর ইলেকট্রনের আধান প্রোটনের আধান সবসময় সমান। এই জন্য পরমাণুটি সাধারণত নিরপেক্ষ। এখন কোনো কারণে যদি এখান থেকে একটি ইলেকট্রন ছুটে যায়, অর্থাৎ একটা ইলেকট্রন কোনো কারণে বাইরে আসে, সাধারণত এরা একটা শক্তিতে ঘুরে সহজে বাইরে আসতে চায় না, কিন্তু যদি আসে তখন এখানে ইলেকট্রনের পরিমাণ কমে গেল। আমরা জানি ইলেকট্রন প্রোটন সমান, তাহলে একটা যখন ইলেকট্রন কমে আসবে তখন ওখানে প্রোটনের সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে প্রোটন একটা বেশি থাকলো, ফলে ওটা ধনাত্মক চার্জযুক্ত হবে। আর যে ইলেকট্রনটা আসলো, এই ইলেকট্রনটা যার সাথে লাগবে সেটা ঋণাত্মক চার্জযুক্ত হবে। এটা আমরা রসায়নে হয়তো কিছু আলোচনা ধারণা পেয়েছি। তো দেখো নিচের চিত্রে কি ঘটেছে আমরা বললাম। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে স্থির তড়িৎ। আজকে আমরা মূলত স্থির তড়িৎ নিয়ে আলোচনা করব। স্থির তড়িৎ বলতে যে তড়িৎ আধান থাকবে কিন্তু আধানের প্রবাহ থাকবে না। তো আজকে আমরা যে সকল বিষয় জানবো: আধান সৃষ্টির মৌলিক কারণ, ঘর্ষণ ও আবেশ প্রক্রিয়ার মাধ্যমে আধান সৃষ্টি, এবং তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে আধান শনাক্তকরণ। এই কয়েকটা বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনাটা হবে মূলত। তাহলে শুরু করা যাক। ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি হয়। ঘর্ষণের ফলে কিন্তু স্থির বিদ্যুৎ তৈরি হয়। কেন তৈরি হয়? দেখো, এর আগেও কিন্তু একটি অ্যানিমেশন ভিডিও ফাইল দেখিয়েছিলাম। সেখানে কেন্দ্রে ছিল নিউক্লিয়াস, আর বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান ছিল। এখানে একটু বড় করে অনেকগুলো কক্ষপথের ইলেকট্রন দেখানো হচ্ছে। দেখো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বাইরে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে আছে। তো সাধারণত এই ইলেকট্রনগুলো পরমাণুর সাথে ভালো শক্তভাবে আবদ্ধ থাকে, সহজে বাইরে আসতে চায় না। কিন্তু অনেক অনেক পরমাণুর ক্ষেত্রে এই একটা পদার্থ তো অনেক পরমাণুর সৃষ্টি, তো বাইরের যে পরমাণু, একটা পদার্থের বাইরের যে পরমাণুগুলো থাকে, যেমন সাপোজ আমাদের এই মোবাইলের কাভারের উপর একটা প্লাস্টিক, এর বাইরের যে অংশটা, এখানে যে পরমাণুগুলো আছে, এই পরমাণুগুলো থেকে
একবারে বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো, যেমন এখানে যে একবারে বাইরের যে ইলেকট্রনটি আছে সেটা তুলনামূলকভাবে নিউক্লিয়াসে কম শক্তিতে আবদ্ধ, ফলে অনেক সময় ঘর্ষণের ফলে সেটি বাইরে নিয়ে আসা যায়, মানে কোনো কারণে সেটাকে বাইরে বের করে নিয়ে আসা যায়। তাহলে এই যে কারণে বাইরে বের করে নিয়ে আসা যায় সেটা কিন্তু মূলত ঘর্ষণ, অর্থাৎ ঘর্ষণ সৃষ্টি করলে এই মোবাইলের এই প্লাস্টিক কাভারটা যদি ঘর্ষণের সৃষ্টি করা হয় তখন কিন্তু এটাতে কি হবে, এর ইলেকট্রনগুলো বাইরে বের হয়ে আসতে পারে। অনেক পরমাণু আসে যেগুলো বাইরে বের হয়ে আসে, তাহলে এই যে ইলেকট্রন বের হয়ে আসলো আমার যদি হাতে লেগে থাকে সেটা আমার হাত ঋণাত্মক আধান পেল, আমি যদি অন্য কোনো কাপড় দিয়ে ঘষি তাহলে কাপড় ঋণাত্মক আধান পেল। তাহলে ঘর্ষণের ফলে আমাদের কিন্তু আধান সৃষ্টি হয়। কেন সৃষ্টি হচ্ছে? ওই যে বাইরের কম শক্তি দ্বারা আবদ্ধ যে ইলেকট্রনগুলো সেগুলো বাইরে চলে আসে। আবার অনেক ধাতুর ক্ষেত্রে হয় কি, যেমন ধাতুগুলোতে সাধারণত মুক্ত ইলেকট্রন থাকেই, ওই মুক্ত ইলেকট্রনগুলো চলে আসে। তো ঘর্ষণের ফলে স্থির বিদ্যুৎ তৈরি হয়। এখানে একটা আমরা প্রমাণ দেখতে পাচ্ছি। প্রমাণটা কেমন? বেলুন হচ্ছে রাবার, চুল হচ্ছে, চুল তো আছেই একটা রেশমি টাইপের। তো যখন এই বেলুন ফুলে তোমাদের বাসায় যদি কোনো ছোট বোন থাকে, আর এটা পরীক্ষা তোমরা করতে পারো, এইরকম ভাবে বেলুন দুটো তার হাতে দিয়ে চুলের সাথে একটু হালকা ঘষা দিয়ে সরাবা, দেখবা যে বেলুন চুলকে আকর্ষণ করছে, অর্থাৎ এই বেলুনের প্রভাবে চুলগুলো সরে যাচ্ছে। তোমাদের মনে হতে পারে বেলুনটা দিয়ে চুলগুলোকে ভাসিয়ে রাখা হচ্ছে, আসলে তা না। তোমরা মাথার সাথে ঘষে বেলুনটা উঠাবা, দেখবে যে চুল দাঁড়ায় যাচ্ছে। কেন চুল দাঁড়ায় যাচ্ছে? তাহলে এখানে একটা আকর্ষণের সৃষ্টি হচ্ছে। আমরা শীতকালে যখন মাথায় গোসলের পর মাথায় চিরুনি দিয়ে চিরুনিটা যদি ছোট ছোট কাগজের টুকরার কাছে ধরি, চিরুনিটা কাগজের টুকরাকে আকর্ষণ করবে, এই আকর্ষণ সৃষ্টি করছে। তার মানে আকর্ষণ সৃষ্টি করছে মানে কি, ওখানে আধানের সৃষ্টি হচ্ছে। বৈদ্যুতিক আবেশ কাকে বলে? আসলে আবেশ, বৈদ্যুতিক আবেশ বলার আগে আমি একটু আবেশটা বলি। আবেশ কেমন? ধরো যে আমরা সাধারণত বলি ভালো ছেলেদের সাথে মিশবা, খারাপ ছেলেদের সাথে মিশবা না। তার মানে কি, ভালো ছেলেদের সাথে তোমাদের বাবা মায়েরা বলে যে ভালো ছেলেদের সাথে মিশো। এর কারণটা হচ্ছে ভালো ছেলের সাথে বা ভালো মানুষের সাথে মিশলে তার আচার আচরণের প্রভাবে তুমি ভালো হওয়া, কিন্তু খারাপ মানুষের সাথে মিশলে তার আচার আচরণের সাথে মিশে তুমি খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্যে এই যে পদ্ধতিটা, অর্থাৎ একজনের প্রভাবে আরেকজন প্রভাবিত হয়, এই পদ্ধতিটাকেই কিন্তু আবেশ বলে। ঠিক একইভাবে বৈদ্যুতিক আবেশের বেলায়, বৈদ্যুতিক আবেশটা হচ্ছে এমন একটা জিনিস, যদি দুটো জিনিসকে কাছাকাছি এনে, একটাতে ধরো যে চার্জ আছে, একটাতে চার্জ নাই, তাহলে যেটাতে চার্জ আছে সেই বস্তুটাকে, যেটাতে চার্জ নাই সেই বস্তুর কাছাকাছি এনে স্পর্শ করা যাবে না। স্পর্শ না করিয়ে আহিত বস্তুর প্রভাবে যদি অনাহিত বস্তুটি আহিত করা সম্ভব হয় তখন সেটাকে বৈদ্যুতিক আবেশ বলে। অর্থাৎ একটি আহিত বস্তুর প্রভাবে একটি অনাহিত বস্তুকে কাছাকাছি এনে স্পর্শ না করিয়ে যদি আহিত করা সম্ভব হয় তখন সেটাকে বলা হবে বৈদ্যুতিক আবেশ। এখানে একটি চিত্র দেখো, এ গোলক, বি গোলক। এখানে দুটো গোলক দেখা যাচ্ছে, এটি ধনাত্মক চার্জে চার্জিত, আর বি গোলকের মধ্যে কোনো চার্জ নেই। চার্জ নেই অর্থাৎ হচ্ছে ওখানে ইলেকট্রন প্রোটন সমান, প্লাস মাইনাস সমান। এখন এ গোলককে যখন আমি বি গোলকের কাছাকাছি আনবো তখন কি হবে, এই ধনাত্মক চার্জের প্রভাবে এখানকার যে ইলেকট্রন গুলো আছে তার ধনাত্মকের দিকে আকৃষ্ট হয়ে এদিকে আসবে, আর ধনাত্মকের প্রভাবে প্রোটন গুলো অর্থাৎ প্লাস গুলো সব আরেক দিকে যাবে। তাহলে এই প্রান্ত হলো ধনাত্মক চার্জে চার্জিত, আর এটি হলো ঋণাত্মক চার্জে চার্জিত। এখন কোনো কারণে যদি আমি
এই ধনাত্মক গুলো অথবা এই ঋণাত্মক গুলোকে ওখান থেকে বের করে আনি, তখন এটা কি চার্জে চার্জিত হবে? যদি ধনাত্মক গুলো বের করে আনি তখন এখানে ঋণাত্মক থাকবে শুধু, আবার যদি ঋণাত্মক বের করে আনি তখন এখানে শুধু ধনাত্মক থাকবে। এই প্রক্রিয়ায় একটা আহিত বস্তুর প্রভাবে একটা অনাহিত বস্তুকে চার্জিত করার যে পদ্ধতি সেইটাকেই বলা হচ্ছে বৈদ্যুতিক আবেশ। আশা করি বৈদ্যুতিক আবেশটা বোঝা গেছে। তো এবারে আমরা স্থির বিদ্যুৎ তৈরির কিছু বাস্তব উদাহরণ দেখব। দেখো, এটা একটা সিল্কের কাপড়। এই সিল্কের কাপড়ের সাথে আমরা যদি এটা কাচদ্বন্দ্ব, এই কাচদ্বন্দ্বকে যদি আমরা একটা পরীক্ষা করব, এই কাচদ্বন্দ্বকে যদি আমরা সিল্কের কাপড়ের উপর ঘষি তাহলে কি হবে? ঘষলেই এখানে কিন্তু আধান সৃষ্টি হবে। কিভাবে সৃষ্টি হবে দেখো, এই ঘষা হচ্ছে ঘষা হচ্ছে ঘষা হচ্ছে ঘষা হচ্ছে, তাহলে ঘষলে আধানের সৃষ্টি হচ্ছে। এখন আধান সৃষ্টি হয়েছে, সেটি আমি কিভাবে বুঝবো যে আধান সৃষ্টি হলো? এটা তো কথা, তাই না? তো এখানে একটা দেখো, এটি একটি সোলার বল। এই সোলার বলের কাছে যদি এবারে আমি ওই কাচদ্বন্দ্বটা নিয়ে আসি, দেখো তখন কি হবে? বলটাকে টেনে নিল, তাহলে বলটাকে আকর্ষণ করলো। কেন আকর্ষণ করলো? কারণ কাচদ্বন্দ্বটা ঘষার ফলে চার্জিত হয়েছে। আর এই বল যদি নিউট্রালও যদি থাকে, নিউট্রাল থাকার অর্থ কি? প্লাস এবং মাইনাস উভয়ই আছে। তাহলে আমি যখন ওটাকে ধরলাম, এটা তো সুতা দিয়ে বাঁধা আছে, তখন মাইনাস গুলো দৌড়ে আসতে চাইবে। যদি এটা প্লাস চার্জ হয়, যদি আমার কাচদ্বন্দ্ব প্লাস চার্জ হয় তাহলে এটা মাইনাস গুলো দৌড়ে আসতে চাইবে, আর যদি এটা মাইনাস চার্জ হয় প্লাস চার্জ গুলো দৌড়ে আসতে চাইবে। ফলে বলটা আমার কিন্তু চলে আসবে। তাহলে এখানে কি ঘটলো, কি ঘটেছে তোমরা হয়তো চিন্তা করেছো, আমিও কিন্তু বলে দিয়েছি। তারপরও একটু ভাববা যে কেন ঘটলো বিষয়টা, ঘটনাটা ঘটার কারণ কি? এমনিতেই তো ঘটতো না, ঘষলেই যে আধান হবে এমনটাই বা কেন হয়, তাই না? তো এখানে আমরা দেখি কেন হয়। দেখো, যখন আমাদের কাপড়ে প্লাস মাইনাস উভয় আছে, আবার যখন কাচদ্বন্দ্ব সেখানেও প্লাস মাইনাস আছে, যখন ঘষা হচ্ছে তখন কাচদ্বন্দ্বে থেকে ইলেকট্রন গুলো সহজেই সিল্কের কাপড়ে চলে আসে। তাহলে যখন কাচদ্বন্দ্ব থেকে ইলেকট্রন সিল্কের কাপড়ে চলে আসলো, তখন আমাদের কাচদ্বন্দ্বে কি থাকছে? শুধুমাত্র ধনাত্মক চার্জ। তাহলে সেই ধনাত্মক চার্জটা থাকছে। ধনাত্মক চার্জকে যখন আমি সোলার বলের কাছে নিয়ে আসছি, দেখো তখন কি হচ্ছে? তখন সোলার বলের ইলেকট্রন গুলো ধনাত্মক চার্জ দ্বারা আকৃষ্ট হচ্ছে, ফলে বলটি কাচদ্বন্দ্বের দিকে এগিয়ে আসছে। এই জিনিসটাই এবারে যদি আমরা এই কাজটা করি, যে অংশটা দিয়ে আমরা ঘষিনি, মানে যে অংশটা আমরা ঘষছিলাম না, যে অংশটা হাত ছিল, সেই অংশটা যদি বলের কাছে নেই তখন কি হবে? দেখো, তখন কিন্তু বল নিউট্রাল, বল আর নড়ানড়ি করে না। তার মানে এটা প্রমাণিত হলো। তো যেহেতু আমরা ইলেকট্রন প্রোটন খালি চোখে দেখতে পাই না, তাহলে এখান থেকে প্রমাণিত হচ্ছে তো যে ঘর্ষণের ফলে আধান উৎপন্ন হয়। এখন এই যে ধনাত্মক আধান হলো, এই ধনাত্মক আধানটাকে আমি যদি একটা নিউট্রাল বস্তুর কাছে নিয়ে আসি, যেমন এই দ্বন্দ্বটি হচ্ছে নিউট্রাল, এখানে প্লাস মাইনাস সমান আছে, নিউট্রাল নিয়ে আসলাম, কিন্তু এটা হচ্ছে প্লাস, মানে প্লাস নিয়ে আসলে কি হয়? দেখো, সব মাইনাস গুলো এদিকে চলে এসেছে আর প্লাস গুলো এইদিকে। এখন যখন আমি ভূমির সাথে কানেকশন দিলাম, মাটির সাথে কানেকশন দিলাম, মাটির সাথে কানেকশন দিলে কি হবে? দেখো, মাটি থেকে ইলেকট্রন গুলো যাবে, গিয়ে এই প্লাসকে ডিসমিস করে দেবে। তাহলে মাটি থেকে ইলেকট্রন যাবে, প্লাসকে ডিসমিস করে দেবে, আর মাটি থেকে ইলেকট্রন যাবে, প্লাসকে ডিসমিস করে দেবে। ফলে কি হচ্ছে? আমার পুরো দ্বন্দ্বটি
দ্বন্দ্বটিতে ঋণাত্মক আধানের পরিমাণ বেশি থাকছে, ফলে ঋণাত্মক আধানের পরিমাণ বেশি থাকার ফলে ওটা ঋণাত্মক চার্জে চার্জিত হবে। তাহলে এই যে ঘর্ষণের ফলে যে আধান উৎপন্ন হলো, এটি ঘর্ষণের ফলে আধান উৎপন্ন হলো, আর এই একটা ঘর্ষণের ফলে এটা আহিত হলো। এই আহিত বস্তুকে অনাহিত বস্তুর কাছে নিয়ে এসে আহিত করা হলো, এইটাকেই বলা হবে তড়িৎ আবেশ। এই জন্য আমি তড়িৎ আবেশের সংজ্ঞাটি আগেই বলেছি। এবারে সিল্কের কাপড়কে যদি আমি প্লাস্টিক দ্বন্দ্ব দ্বারা ঘষি তখন কি হয় দেখো, তখন কি হচ্ছে, তো প্লাস্টিক দিয়ে ঘষলে কিন্তু মাইনাস গুলো এদিকে যাচ্ছে, প্লাস গুলো এদিকে আসছে। তখন কি হবে, তখন মাইনাস ভূমির সাথে গিয়ে নিউট্রাল হয়ে যাবে, মাইনাস ভূমির সাথে গিয়ে নিউট্রাল হলো, ফলে ওখানে ধনাত্মক আধান বৃদ্ধি পেল, অর্থাৎ তখন এটি ধনাত্মক আধান প্রাপ্ত হলো। তাহলে এখন বলো দেখি প্লাস্টিকটা কোন আধানের, প্লাস্টিকটাতে কোন আধান সৃষ্টি হয়েছে? যেহেতু মাইনাস গুলো সব এদিকে গেল, প্লাস গুলো এদিকে আছে, তার মানে আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, আর বিপরীত ধর্ম সমধর্মী গুলো বিকর্ষণ করে, আর বিপরীত ধর্ম গুলো আকর্ষণ করে, অর্থাৎ প্লাস মাইনাসকে আকর্ষণ করে। তাহলে এই যে মাইনাস যেহেতু ছুটে পালানো, তাহলে অবশ্যই এটাও মাইনাসের প্রকৃতিরই হবে, না হলে ছুটে পালাতো না, বিকর্ষণ হতো না। তাহলে অবশ্যই প্লাস্টিকটা ঋণাত্মক আধানে আহিত বলে মাইনাস গুলো চলে গেল, আর মাইনাসকে আমরা যদি ভূমির সাথে নিউট্রাল করে দিই তাহলে আমার বস্তুটি ধনাত্মক আধানে আহিত হলো। তাহলে বস্তুটিকে ধনাত্মক আধানে আহিত করলাম, আর প্লাসের দ্বন্দ্বটি ঋণাত্মক আধানে আহিত হলো। আর সিল্কের কাপড় থেকে যেহেতু আমরা এবারে ইলেকট্রন গ্রহণ করছে প্লাস্টিক, তাহলে সিল্কের কাপড়টা কি হলো, সিল্ক থেকে ইলেকট্রন এসেছে, তাহলে সিল্কের কাপড় ধনাত্মক আধানে আহিত হয়েছে। তাহলে দেখো তোমাদের জন্য একটু কাজ আছে, পরমাণুর গঠনের ভিত্তিতে কোনো বস্তুর আহিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। আমি আমার আলোচনায় যথাসম্ভব উদাহরণ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তারপরও তোমরা একটু ঘটনাটি ব্যাখ্যা করার চেষ্টা করবা এবং একটি অনাহিত বস্তুকে কিভাবে আহিত করা যায় সেই চিন্তা করবা। আমরা একটা ভিডিও দেখব। ভিডিওটা দেখি। One balanced rod, the ground friction, a similarly charged rod. Two similarly charged rods together bring them up. What should happen? Yay! No! I don't know. Okay. Oh, yeah. One charged rod, I bring up an oppositely charged rod. What should happen? Oppositely charged. Opposite charges. That's right. And away we go. Now this might. No! I don't know. Okay. Oh, yeah. One charged rod, I bring up an oppositely charged rod. What should happen? Oppositely charged. Opposite charges. That's right. And away we go. Now this might be a little bit of what would be the word? A little bit of. Right, here we go. Charging the rod. The rod is charged. তাহলে ভিডিওটিতে কি দেখা গেল দেখো, প্রথমে শোলা রেখে মানে একটি কাঁচের উপর রেখে সেটাতে ঘষে আধান উৎপন্ন করা হলো। আধান উৎপন্ন হয়ে যখন এই শোলার কাছে নিয়ে আসা হলো, যেহেতু তারা সমধর্মী চার্জ ছিল তাই বিকর্ষণ করছিল, তা সরে যাচ্ছিল, কিন্তু আবার যখন ঘষে অন্য কাপড় দিয়ে ঘষে বিপরীত চার্জ উৎপন্ন করে নিয়ে আসা হলো, তখন সেটি আকর্ষণ করছে, অর্থাৎ আকর্ষণ টানছে। তাহলে আমরা জানলাম সমধর্মী চার্জ পরস্পরকে
বিকর্ষণ করে আর বিপরীত ধর্মগুলো পরস্পরকে আকর্ষণ করে। এখানে একটা যন্ত্র দেখা যাচ্ছে, এই যন্ত্রটির নাম হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপ। আমাদের বইয়ে দেওয়া আছে ইলেকট্রোস্কোপ। এই যন্ত্রটির গঠনটা হচ্ছে একটা বয়বের মতো। দেখো এখানে একটা ধাতব দ্বন্দ্ব থাকে, এটি একটি ধাতব দ্বন্দ্ব। এই ধাতব দ্বন্দ্বটিকে মাথায় একটি চাকতি থাকে। তো এই যন্ত্রটা কি করে, এই যন্ত্রটা হলো যে কোনো বস্তুতে আধান আছে কিনা এবং থাকলে তার প্রকৃতি কেমন, প্লাস না মাইনাস, তা নির্ণয় করে। অর্থাৎ তড়িৎ বীক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপ কাকে বলে, যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের উপস্থিতি এবং প্রকৃতি নির্ণয় করা যায় তাই হচ্ছে ইলেকট্রোস্কোপ বা তড়িৎ বীক্ষণ যন্ত্র। এটা কি করে দেখো, আমি একটা ধনাত্মক চার্জে চার্জিত বস্তুকে এই তড়িৎ বীক্ষণ যন্ত্র এখানে আনলে কি হচ্ছে দেখো, নিচে যে পাত দুটো আছে সোনার পাত, তারা ফাঁকা হয়ে যাচ্ছে। এবারে যদি আমি ঋণাত্মক আধান আনি, ফ্লানেল কাপড়ের উপর ঘষে ইবোনাইট দ্বন্দ্ব ফ্লানেল কাপড়ের উপর ঘষলাম, ঘষে নিয়ে আসলে কি হবে দেখো, তাহলে নিয়ে আসলে আমাদের পাত দুটো কাছাকাছি চলে আসছে। তার মানে কি হলো, তার মানেটা হলো আমরা যখন ধনাত্মক চার্জকে নিয়ে আসলাম তখন সেটি ধনাত্মক চার্জে চার্জিত হলো। এবার ফ্লানেল কাপড়ের উপর ইবোনাইট দ্বন্দ্ব দিয়ে ঘষলে সেটি ঋণাত্মক চার্জে চার্জিত হলো। ফলে আমি যখন তড়িৎ বীক্ষণ যন্ত্রের চাকতির মধ্যে ধরলাম তখন পাত দুটো বিপরীত চার্জের কারণে আকর্ষিত হচ্ছে। আকর্ষিত হওয়ার ফলে পাত দুইয়ের মধ্যে ফাঁকাটা কমে আসলো। তাহলে যদি পাত দুইয়ের নড়ানড়ি থাকে তখন বুঝবো যে আধান আছে। যদি বেশি ফাঁকা হয় তাহলে বুঝবো যে ধনাত্মক আধান, আর যদি কম ফাঁকা হয় তাহলে বুঝবো যে বিপরীত আধান অর্থাৎ ঋণাত্মক আধান। আশা করি বোঝা গেছে। এবারে তোমাদের দলগত কিছু কাজ আছে। দেখো এখানে পানি পড়ছে আর কাপড় দিয়ে একটা কাঁচ নল ঘষা হচ্ছে। এবার দেখো কাঁচ নলটা এদিকে নিয়ে আসা হচ্ছে, ফলে কিন্তু পানির যে ফ্লো এটা কিন্তু আকর্ষিত হচ্ছে। কারণ কি তোমরা নিশ্চয়ই জানো যে কারণটা কি, এতক্ষণের আলোচনায় এইটুকু তো ধারণা হয়েছে। তোমাদের জন্য একটু কাজ, ফ্লানেলকে ইবোনাইট দ্বারা ঘষলে ইবোনাইট ঋণাত্মক আধানগ্রস্ত হয় কেন হয় একটু চিন্তা করো। তড়িৎ আবেশ প্রক্রিয়াটা কি আমি বলেছি। তোমাদের জন্য আরেকটা কাজ হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে ঋণাত্মক আধান শনাক্ত করার কৌশল কি হবে, কিভাবে আমরা ঋণাত্মক আধান শনাক্ত করব। একটি অনাহিত বস্তুকে ঋণাত্মক আধানে কিভাবে আহিত করব, একটু চিন্তা করবো যে একটা অনাহিত বস্তু এটাকে আমি নেগেটিভ চার্জে কিভাবে আহিত করব। আশা করি বুঝতে পেরেছো। তো একটু চিন্তা করবা, এটা আমাদের কাজে লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে। যন্ত্রপক্ষে যারা এই শেষ পর্যন্ত ক্লাসটা দেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ।